মেমোরি ম্যানেজমেন্ট, ভিজুয়াল স্টোরেজ ম্যানেজমেন্ট, ক্লাস 5। এই ক্লাসে আপনাদের সাথে মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং মেমোরি ম্যানেজমেন্টের বিভিন্ন কার্যক্রম ও মাধ্যম সম্পর্কে জানব। শুরুতেই জানব মেমোরি কী। সাধারণত কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরীণ স্পেসকে মেমোরি বলা হয়। তথ্য মেমোরি চিপ আকারে তথ্য স্টোরেজ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া তথ্য মেমোরি ভোলাটাইল মেমোরির একটি শর্টহ্যান্ড হিসেবে ব্যবহার করা হয়, যা তথ্য ধারণ করতে সক্ষম প্রকৃত মেমোরিগুলোকেই বোঝায়। কিছু কম্পিউটারে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা থাকে, যা হার্ড ডিস্কে ফিজিক্যাল মেমোরিতে প্রসারিত করে। প্রতিটি কম্পিউটার একটি নির্দিষ্ট পরিমাণের ভোলাটাইল মেমোরির সাথে সংযুক্ত থাকে এবং সাধারণত এটি প্রধান মেমোরি হিসাবে পরিচিত। এখন আমরা মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। মেমোরি ম্যানেজমেন্ট সাধারণত দুই ভাগে বিভক্ত: এক প্রাইমারি মেমোরি, দুই সেকেন্ডারি মেমোরি। এই দুই ধরনের মেমোরিগুলো আবার বিভিন্ন অংশে ভাগ করা। যেমন প্রাইমারি মেমোরি র্যাম ও রোম দ্বারা বিভক্ত, আর সেকেন্ডারি মেমোরি ম্যাগনেট টেপ, অপটিক্যাল ডিস্ক, হার্ড ডিস্ক ও ফ্লপি ডিস্ক দ্বারা বিভক্ত। আমাদের তথ্য বা ডেটা কোথায় সংরক্ষণ হচ্ছে তা এর মাধ্যমে বুঝতে পারি। এখন আমরা মেমোরি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই প্রাইমারি মেমোরি। এটি কম্পিউটারের সিস্টেমের ভোলাটাইল প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা ক্যাশ মেমোরি বা ডাটাবেস মেমোরি হতে পারে, তবে এটি প্রাথমিকভাবে র্যামের সাথে যুক্ত থাকে। যত দ্রুত কম্পিউটার চালু করা হয় এবং প্রাথমিক অপারেটিং সিস্টেম ও ওএস ইউজার ইন্টারফেস এবং কোনো ব্যবহারকারী ইনস্টল থাকা বা চলমান সফটওয়্যার উপযোগ সমস্ত চলমান অ্যাপ্লিকেশনে লোড করে থাকে। যখন একটি কাজ সম্পাদন করার জন্য কোনো প্রোগ্রাম চালু করা হয়, সেই কাজ করার প্রয়োজনে মেমোরি স্পেস প্রয়োজন হয়ে থাকে। তা এই প্রাইমারি মেমোরি প্রদান করে থাকে। প্রাথমিক মেমোরি মাধ্যমিক মেমোরির তুলনায় অনেক দ্রুত গতি। এখন আমরা প্রাথমিক মেমোরির র্যাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। র্যামকে সাধারণত মাধ্যমিক মেমোরি বলা হয়, যা কম্পিউটারের মেমোরিকে র্যান্ডম অ্যাক্সেস করে থাকে, অর্থাৎ যা পূর্ববর্তী বাইট স্পর্শ না করে মেমোরির যে কোনো বাইট অ্যাক্সেস করে। যে সকল ডিভাইসে এই মেমোরি ব্যবহার করা হয় তা হল পিসি, ট্যাব, স্মার্টফোন এবং প্রিন্টার। এছাড়াও বিভিন্ন ডিভাইসে এটি ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পিউটার চালু করার পর যখন কোনো প্রোগ্রামে কাজ করা হয় এবং কাজ করার জন্য যে স্পেস প্রয়োজন হয় তা এই মেমোরি দিয়ে থাকে, কিন্তু যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন সাথে সাথে সংরক্ষিত ডাটা মুছে যায়। এখন আমরা একটি র্যামের চিত্র দেখতে পাচ্ছি, যা কম্পিউটারের ইন্টারনালে সেট করা থাকে। এখন আমরা বিভিন্ন ধরনের র্যাম সম্পর্কে জানব। র্যাম সাধারণত দুই ধরনের হয়ে থাকে: এক স্ট্যাটিক র্যাম, দুই ডাইনামিক র্যাম। আমরা এই র্যামগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই স্ট্যাটিক র্যাম। SRAM হচ্ছে দুইটি মৌলিক মেমোরির ধরনগুলোর মধ্যে একটি এবং অন্যটি হচ্ছে DRAM। ডেটা সংরক্ষণ করার জন্য এই র্যাম ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যাটিক র্যাম ব্যবহার করার ক্ষেত্রে ডেটার স্প্রিড করার জন্য ও ডেটা স্ক্রিন করার জন্য রিফ্রেশ দিতে হয় না।
SRAM একটি ভোলাটাইল মেমরি, যার অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও সংরক্ষণ হওয়া তথ্য হারিয়ে যাবে না। এটি সাধারণত 1990 সাল থেকে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে এবং যে সকল ডিভাইসে SRAM ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ক্যামেরা, রাউটার, প্রিন্টার ও LCD স্ক্রিন। এখন ডাইনামিক RAM নিয়ে আলোচনা করব। সাধারণত DRAM দুইটি মৌলিক মেমরির মধ্যে একটি এবং অন্যটি হচ্ছে SRAM ডাইনামিক RAM। এটি কাজ করার জন্য একটি নির্দিষ্ট সময়ের পর পর রিফ্রেশ দিতে হয়। ক্যাপাসিটর সাধারণত ডাইনামিক র্যামের তথ্য সংরক্ষণ করে থাকে এবং পর্যায়ক্রমে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করতে থাকে যাতে কোনো তথ্য মুছে না যায়। ডেটা অপরিবর্তন রাখার জন্য নির্দিষ্ট সময় পর পর রিফ্রেশ দিতে হয়। DRAM এর ভোলাটাইল মেমরি রয়েছে, যার মানে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সকল সংরক্ষিত ডেটা হারিয়ে যায়। এটি সাধারণত 1970 সাল থেকে 1990 সালের দশকের মাঝামাঝি বাজারে আসে। যে সকল পণ্যে এটি ব্যবহার করা হয় তা হল ভিডিও, গেম, কনসোল ও হার্ডওয়্যার। এখন আমরা রোম সম্পর্কে আলোচনা করব। রিড অনলি মেমরি এক প্রকার স্টোরেজ মাধ্যম, যা ব্যক্তিগত কম্পিউটার বা পিসি এবং অন্যান্য ডিভাইসগুলোতে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ রাখা যায়। একটি কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম এটির মধ্যে রয়েছে, যা বুটের জন্য ব্যবহার করা হয়। সাধারণত এটি ইনপুট আউটপুটের কাজ পরিচালনা করে থাকে এবং প্রোগ্রাম বা সফটওয়্যারের নির্দেশাবলী ধারণ করে থাকে। চিত্রে আমরা DRAM দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের রোম যেমন প্রোগ্রামেবল রোম, ইরেজেবল রোম এবং ইলেকট্রিক্যালি ইরেজেবল রোম। সাধারণত এই রোম ক্যালকুলেটর সহ অন্যান্য ডিভাইসে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা প্রত্যেকটি রোম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। শুরুতেই প্রোগ্রামেবল রোম। এটি একটি কম্পিউটার মেমরি চিপ, যা তৈরি হওয়ার পর প্রোগ্রাম করা যেতে পারে। একবার তৈরি করা হলে এর মাধ্যমে লিখিত তথ্য স্থায়ী হয়, যা ডিলিট করা যায় না। রিড অনলি মেমরির জন্য যে কোনো লেখা মুছে ফেলা এবং পুনরায় ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে উইন্ডোতে একটি উজ্জ্বল বেগুনি কালার তৈরি হয়ে থাকে। তারপর রয়েছে ইলেকট্রিক্যালি ইরেজেবল রোম। এটি সাধারণত রিড এবং প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়। সাধারণত উচ্চ প্রোগ্রাম পরিচালনা করার জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা সেকেন্ডারি মেমরি সম্পর্কে আলোচনা করব। সেকেন্ডারি মেমরি বা মাধ্যম মেমরি হচ্ছে এমন একটি স্টোরেজ যেখানে ডেটা নির্দিষ্টভাবে রাখা হয়ে থাকে। সাধারণত হার্ড ডিস্ক ও অপটিক্যাল ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমরি। হার্ড ডিস্ক মেমরিতে প্রধান মেমরির তুলনায় অনেক বেশি স্পেস রয়েছে। হার্ড ডিস্ক কম্পিউটারে ইন্টারনালে সেটআপ করা হয়ে থাকে। এখন আমরা ম্যাগনেটিক টেপ সম্পর্কে জানব। এটি একটি চুম্বকীয় ট্র্যাক, যা একটি স্টোরেজ ডিভাইসের তথ্য সংরক্ষণ করার জন্য এটি মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। এখানে পাতলা যে টেপ রয়েছে তা সম্পূর্ণ প্লাস্টিকে ফিল্মে ব্যবহার করে। এখানে আমরা ম্যাগনেটিক টেপের ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন হার্ড ড্রাইভ অর এইচডি সম্পর্কে জানব। হার্ড ড্রাইভ বা এইচডি কি? সাধারণত হার্ড ডিস্ক ড্রাইভ একটি স্থিতিশীল মেমরি হার্ডওয়্যার ডিভাইস,
যা স্থায়ীভাবে কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য এবং পুনরুদ্ধার করে থাকে। এটি সাধারণত একটি আবদ্ধ অংশে এবং এটি SATA কেবলের মাধ্যমে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। এখন আমরা অপটিক্যাল ডিস্ক সম্পর্কে আলোচনা করব। একটি কম্পিউটার দিয়ে ডেটা পড়তে হয় এবং লিখতে অপটিক্যাল স্টোরেজের কৌশল এবং প্রযুক্তি ব্যবহার করে। এটি ডিজিটালভাবে ডেটা সংরক্ষণ করে থাকে। এখানে বিভিন্ন ধরনের লেজার রয়েছে যা ডেটা লেখা এবং পড়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন চিত্রে আমরা অপটিক্যাল ডিস্ক দেখতে পাচ্ছি। এরপর রয়েছে ফ্ল্যাশ ডিস্ক। একটি ইউএসবি ড্রাইভ ফ্ল্যাশ একটি স্টোরেজের জন্য ব্যবহৃত ডিভাইস, যা ফ্ল্যাশ মেমোরি এবং একটি সমন্বিত ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবি ইন্টারফেসকে অন্তর্ভুক্ত করে। এটি এমন একটি মেমোরি যা ফরম্যাট করার মাধ্যমে বারবার ব্যবহার করা যায় এবং এখান থেকে ডেটা পড়া যায় এবং লেখা যায়। এটি যে কোনো স্থানে সহজেই বহন করা সম্ভব। চিত্রে আমরা একটি ইউএসবি মেমোরি দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব ভার্চুয়াল মেমোরি নিয়ে। সাধারণত ভার্চুয়াল মেমোরি বলতে আমরা বুঝে থাকি আমাদের সিপিইউর মধ্যে যে ইন্টারনাল মেমোরি সেট করা হয় তাকে। ভার্চুয়াল মেমোরি সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের অপারেটিং সিস্টেমে যে ভার্চুয়াল মেমোরি রয়েছে তা নিয়েই এখন আলোচনা করব। শুরুতে আমরা দিস পিসি অন করব এবং একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা ভার্চুয়াল মেমোরি বা ড্রাইভ দেখতে পাচ্ছি। যেমন প্রথমে আমরা যেই দুইটি দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের ড্রাইভের মেমোরির পার্টিশন, এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ। এইগুলো সাধারণত স্টোরেজে কাজ করে থাকে। যে কোনো ডেটা সিডি থেকে আদান প্রদানের জন্য আমরা ডিভিডি ড্রাইভ ব্যবহার করে থাকি। এবং বৃহৎ আকারের ডেটা সংরক্ষণ করার জন্য হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। সাধারণত হার্ড ডিস্ক অনেক ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে, যেখানে স্পেসের স্টোরেজের জায়গা অনেক বড়। এখন আমরা দুইটি ড্রাইভ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে লোকাল ডিস্ক সি, অন্যটি হচ্ছে লোকাল ডিস্ক ই। সাধারণত দ্বিতীয় নাম্বার ড্রাইভ ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারে এবং ডকুমেন্ট এইখানে সংরক্ষণ করতে পারে। কিন্তু প্রথম ড্রাইভটি অর্থাৎ লোকাল ডিস্ক সি অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ। অপারেটিং সিস্টেম কম্পিউটারের মধ্যে সেট করার সময় তার নিজস্ব যে সকল ফোল্ডার বা ডকুমেন্ট রয়েছে তাই ড্রাইভের মধ্যে সংরক্ষণ করে থাকে। আবার আমরা কম্পিউটারের মধ্যে যে সকল অ্যাপ্লিকেশনস ইনস্টল করে থাকি তাও এই ড্রাইভের মধ্যে সংরক্ষণ করা হয়। অর্থাৎ লোকাল ডিস্ক সি আমরা ব্যবহার করতে পারি না, শুধুমাত্র অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করে থাকে। আমরা যদি এর মধ্যে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করি সেক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেম কিছুটা স্লো হয়ে কাজ করে। তার জন্য সাধারণভাবে এই ড্রাইভকে ব্যবহারকারীরা ব্যবহার করে না এবং সি ড্রাইভ ছাড়া বাকি ড্রাইভগুলো সহজেই ব্যবহার করা হয় এবং প্রত্যেকটি ড্রাইভের নিচে তাদের জায়গার পরিমাণ শো করে থাকে। যেহেতু সি ড্রাইভের মধ্যে অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রাম ইনস্টল করে থাকে তার জন্য এই ড্রাইভের মধ্যে কিছুটা জায়গা বেশি রাখা হয়, যার ফলে অপারেটিং সিস্টেম ভালোভাবে অপারেট করতে পারে। কারণ যদি অপারেটিং সিস্টেম তার ডকুমেন্ট অথবা ফোল্ডার রাখার জন্য স্পেস বা জায়গা না পায় সেক্ষেত্রে কম্পিউটার স্লো হয়ে যায় এবং তা ব্যবহারকারীর জন্য খুবই বিরক্তিকর হয়ে পড়ে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ।
এই ড্রাইভ ছাড়া বাকি সকল ড্রাইভ আছে সেগুলো আমাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারব। আমরা যদি বাকি ড্রাইভগুলো সম্পূর্ণ লোড করে ফেলি তার জন্য অপারেটিং সিস্টেমে কোনো ধরনের প্রভাব পড়বে না এবং কম্পিউটার স্লো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ইন্টারফেসের বাম পাশে যে সকল ফোল্ডার দেখতে পাচ্ছি তার প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত এবং এই সকল ফোল্ডার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে লোকাল ডিস্ক সি। যে সকল ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে যখন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কম্পিউটারের মধ্যে সেট করে থাকি তখন সেট আপ করা হয়। এখন আমরা দেখব মাই কম্পিউটার থেকে কিভাবে ড্রাইভ পার্টিশন করতে হয়। আমরা ইন্টারফেসে দুইটি ড্রাইভ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ, অন্যটি ইউজারের জন্য বরাদ্দ। ড্রাইভ পার্টিশন করার জন্য আমরা বিভিন্নভাবে ড্রাইভ ম্যানেজমেন্টের মধ্যে যেতে পারি। একটি হচ্ছে দিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে, যেখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করলে ড্রাইভ ম্যানেজমেন্টে প্রবেশ করতে পারব। এছাড়াও উপরের মেনু বার থেকে কম্পিউটারে ক্লিক করলে একটি বার আসবে, যেখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করে ড্রাইভ ম্যানেজমেন্টে প্রবেশ করতে পারব। আমরা এখন ম্যানেজ অপশনে ক্লিক করলাম এবং নতুন একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন অপশন রয়েছে যা বিভিন্ন সিস্টেম সেটআপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন যে স্টোরেজ অপশন রয়েছে তা থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করব। এখানে আমরা আমাদের ডিস্কের যে পার্টিশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং নিচের অংশের পার্টিশনে বিস্তারিতভাবে তথ্যগুলো দেওয়া আছে। আমরা একটি কম্পিউটারে একের অধিক হার্ড ডিস্ক ব্যবহার করতে পারব। এক্ষেত্রে পর্যায়ক্রমে ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2 করে শো করবে। যেহেতু আমাদের একটি মাত্র হার্ড ডিস্ক রয়েছে তার জন্য ডিস্ক 0 দিয়ে শুরু হয়েছে এবং আমাদের ড্রাইভে কতটুকু স্পেস রয়েছে তা দেখতে পাচ্ছি। মোট স্পেস হচ্ছে 931.51 জিবি। সম্পূর্ণ হার্ড ডিস্ক যে পরিমাণ স্পেস নিয়ে গঠিত তা বিভিন্ন পার্টিশনে ভাগ হয়েছে, আমরা তা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি ড্রাইভ কী পরিমাণে স্পেস নিয়েছে তাও দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে সিস্টেম রিজার্ভ। এটি সাধারণত যখন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকি সেই সময়ের জন্য কিছু জায়গা দখল করে নেয়। তারপর আমরা দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক সি। এটি সাধারণত অপারেটিং সিস্টেমের যাবতীয় ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যা ব্যবহারকারীর দ্বারা অ্যাক্সেস করা হয় না। এরপর দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক ডি। এটি সাধারণত ব্যবহারকারীর জন্য সেট আপ করা হয়ে থাকে। ব্যবহারকারী তার প্রয়োজনীয় ডকুমেন্ট এই ড্রাইভের মধ্যে সংরক্ষণ করে থাকে এবং এর পাশে আরেকটি আনলোকেটেড ফাইল দেখতে পাচ্ছি, যা সামান্য কিছু স্পেস ধারণ করেছে। এটি সাধারণত আমাদের কোনো কাজে ব্যবহার করা হয় না। আমরা নিজেদের ইচ্ছামতো এটিকে ড্রাইভের সাথে সংযুক্ত করে নিতে পারব। এখন আমরা নিচের কিছু অংশে কিছু কালার দেখতে পাচ্ছি এবং এই কালার দ্বারা কি বোঝানো হচ্ছে তা নিয়ে আলোচনা করব। যদি কালো কালার কোনো ড্রাইভে দেখি তাহলে বুঝতে হবে ওই অংশটি আনলোকেটেড এবং এটি কোনো ব্যবহারকারীর কোনো কাজে ব্যবহার করা হয় না। এরপর রয়েছে ঘন নীল কালার। এটি সিস্টেমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে ড্রাইভটি বোঝায় তা, অর্থাৎ যে ড্রাইভের অংশ অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ করা হয়, তার জন্য ফোল্ডারের উপরের অংশে ঘন নীল কালারের সেটআপ হয়ে যাবে। তারপর সবুজ কালার দ্বারা বোঝানো হয়ে থাকে আমাদের পার্টিশন ফ্রি রয়েছে।
যখন কোনো ড্রাইভের উপর সবুজ কালার থাকবে তখন আমরা ওই পার্টিশনকে এক্সটেনশন করতে পারব অথবা এই পার্টিশনকে নতুন পার্টিশনে ভাগ করতে পারব। এরপর রয়েছে হালকা নীল কালার। এটি দ্বারা বোঝানো হয়ে থাকে ব্যবহারকারীর জন্য যে পার্টিশন দেওয়া হয়েছে, অর্থাৎ যে বিষয়ের উপর হালকা সবুজ নীল কালার সংযুক্ত থাকবে তাহলে বুঝতে হবে ওই পার্টিশন ব্যবহারকারীর জন্য বরাদ্দকৃত। এভাবে আমরা বিভিন্ন কালার দেখে অবস্থান বুঝতে পারব। এখন আমরা দেখব কিভাবে পার্টিশন বাড়ানো বা কমানো যায়। আমরা যে পার্টিশনটি দেখতে পাচ্ছি তা এখন অ্যাক্টিভ করব। বর্তমানে মাই কম্পিউটারে আমরা দুইটি পার্টিশন দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমরা ড্রাইভ ম্যানেজমেন্টে গিয়েছি তখন আমরা তিনটি ড্রাইভ দেখেছি, যার একটি আনলোকেটেড থাকার কারণে মাই কম্পিউটারে শো করছে না। এখন আমরা আনলোকেটেড ড্রাইভটি মাই কম্পিউটারের মধ্যে শো করাব। আমরা আনলোকেটেড ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে, যেখানে বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আমরা নিউ সিম্পল ভলিউম সিলেক্ট করব। তারপর নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে ওয়েলকাম টু নিউ সিম্পল ভলিউম ওয়াজিদ। আমরা এখন নেক্সটে ক্লিক করব। কি পরিমাণ স্পেস বা জায়গা বরাদ্দ করতে চাই তা দিতে হবে। এখান থেকে আমরা স্পেসের পরিমাণ বাড়াতে পারব, আবার চাইলে কমাতে পারব। বর্তমানে 951 দেখতে পাচ্ছি। এখন নেক্সটে ক্লিক করার পর লেটার অর প্যাথ নামে একটি ডায়ালগ বক্স চলে এসেছে, যেখানে বলা হয়েছে ড্রাইভের নাম আমরা কি দিতে চাচ্ছি। এ থেকে জেড পর্যন্ত রয়েছে, ইচ্ছে অনুযায়ী যে কোনোটি সিলেক্ট করতে পারব। আমরা ডি সিলেক্ট করলাম। নিচে আরও দুইটি অপশন রয়েছে যা আমরা ব্যবহার করব না, শুধুমাত্র ড্রাইভের নাম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। যখন আমাদের পার্টিশন তৈরি হয়ে যাবে তখন আমরা কি ফরম্যাট চাই তা এখানে সিলেক্ট করতে হবে। যদি আমরা ফরম্যাট করতে না চাই সেক্ষেত্রে প্রথম অপশনটি সিলেক্ট করে দিতে হবে, অন্যথায় দ্বিতীয় অপশন সিলেক্ট করে কি ফরম্যাটে দিতে চাই তা দিতে হবে। আমরা NTFS সিলেক্ট করলাম এবং কি সাইজ হবে তা সিলেক্ট করে দিলাম। আমাদের যে পার্টিশন হবে তার সম্পূর্ণ নাম কি হবে তা দিতে পারব। এখানে নিউ ভলিউম রয়েছে তা পরিবর্তন করে ইউজার দিলাম। যখন আমাদের পার্টিশন তৈরি হয়ে যাবে তখন তার নাম ইউজার হিসাবে থাকবে। এবং নিচের দুইটি অপশন থেকে প্রথম অপশনটি হচ্ছে কুইক ফরম্যাট, যা অটোমেটিকভাবে করে নেবে, এবং নিচের অপশনটি সিলেক্ট করে দিলে ফাইল এবং ফোল্ডারের মধ্যে কম্প্রেশন তৈরি করবে। এখন আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের পার্টিশন কমপ্লিট হয়ে তা শো করছে এবং আমরা কি কি সেটআপ করে দিয়েছি তার লিস্ট আকারে দেখতে পাচ্ছি। আমরা এখন ফিনিশে ক্লিক করলাম। এখন আমরা ইন্টারফেসে আমাদের তৈরিকৃত পার্টিশন দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে ড্রাইভটি কালো কালারে ছিল তা ঘন নীল কালারে হয়ে গিয়েছে। এই কালারের অর্থ এই ড্রাইভকে আমরা পার্টিশনে আর বিভক্ত করতে পারব না, কিন্তু যদি হালকা নীল কালার হতো তাহলে আমরা পার্টিশন করতে পারতাম। এখন আমরা দেখব আমাদের তৈরিকৃত পার্টিশন মাই কম্পিউটার অথবা দিস কম্পিউটারে শো করছে কিনা। যদি আমরা কম্পিউটারে ইন্টারফেসটি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের তৈরিকৃত পার্টিশন এখানে শো করছে এবং যে নাম এবং ড্রাইভ দিয়েছিলাম তাও ইন্টারফেসে দেখতে পাচ্ছি। ড্রাইভটি ওপেন করলে তার ভিতরে প্রবেশ করতে পারছি এবং ড্রাইভটি খালি দেখতে পাচ্ছি। আর এটিই হচ্ছে আমাদের আনলোকেটেড ড্রাইভ।
এখন যদি আমরা আমাদের তৈরিকৃত ড্রাইভ ডিলিট করে দিতে চাই অথবা জায়গার পরিমাণ কমিয়ে দিতে চাই, তাহলে তার জন্য ড্রাইভ ম্যানেজমেন্ট অপশনে গিয়ে ড্রাইভের উপর রাইট বাটনে ক্লিক করলে ডিলিট ভলিউমে ক্লিক করলে ড্রাইভটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা ডিলিট ভলিউমে ক্লিক করলে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি, যেখানে আমাদের কাছ থেকে সম্মতি চাওয়া হয়েছে আমরা ড্রাইভটি ডিলিট করতে চাই কিনা। এখন আমরা ইয়েস অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি আমাদের তৈরিকৃত ড্রাইভটি ডিলিট হয়ে গিয়েছে এবং তার কালার পরিবর্তন হয়ে কালো কালার সেটআপ হয়ে গিয়েছে। সম্পূর্ণ ঠিকানা লোকেটেড হয়ে গিয়েছে আনলোকেটেড ড্রাইভটি। আমরা যদি কোনো ড্রাইভ ডিলিট করতে চাই অবশ্যই ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে ডিলিট করতে হবে, কারণ মাই কম্পিউটার থেকে শুধুমাত্র ড্রাইভ ফরম্যাট করতে পারবো কিন্তু ডিলিট করতে পারবো না। এবং মেমরি ম্যানেজমেন্টে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ডিলিট ভলিউম সিলেক্ট করলে আমাদের নোটিফিকেশনের মাধ্যমে সম্মতিপত্র চাওয়া হবে আমরা ডিলিট করতে চাই কিনা। আমরা যদি ইয়েস অপশনে ক্লিক করি তাহলে এটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে এবং নো অপশনে ক্লিক করলে ডিলিট হবে না। পার্টিশন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি দিক লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে পার্টিশন করার ক্ষেত্রে ড্রাইভের মধ্যে সংরক্ষিত বা সংরক্ষণ করা ডেটা মুছে যেতে পারে। তার জন্য পার্টিশন করার ক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত ডেটা অন্য আরেকটি ড্রাইভের মধ্যে স্টোরেজ করা ভালো। এখন আমরা আমাদের ইউজারকৃত ড্রাইভটি ডিলিট করে দিলাম এবং দেখতে পাচ্ছি তার কালার সবুজ বর্ণের হয়ে গিয়েছে। আমরা জানি সবুজ বর্ণের থাকা মানে সম্পূর্ণ ফ্রি স্পেস। এখন আমরা ইচ্ছা করলে এটিকে আবার ব্যবহার করতে পারি অথবা নতুন আরেকটি পার্টিশনে বিভক্ত করতে পারি। এখন আমরা যদি ডিলিট ভলিউমে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সম্পূর্ণটি ডিলিট হয়ে গিয়েছে এবং তার কালার পরিবর্তন হয়ে কালো কালার ধারণ করেছে, অর্থাৎ এটি আনলোকেটেড হয়ে গিয়েছে। কিন্তু কি পরিমাণ স্পেস বা জায়গা খালি হয়েছে তা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তা ব্যবহারযোগ্য নয়। এখন যদি আনলোকেটেড ড্রাইভটি এক্সটেন্ড করতে চাই তাহলে অপারেটিং সিস্টেমের ড্রাইভের উপর রাইট বাটনে ক্লিক করে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব এবং আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য এক্সটেন্ড। আমরা নেক্সটে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি আমরা যে ড্রাইভটি এক্সটেন্ড করতে চাচ্ছি সেটি সিলেক্ট করা এবং নেক্সটে ক্লিক করার পর ফিনিশ দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের আনলোকেটেড ড্রাইভটি সম্পূর্ণভাবে সি ড্রাইভের সাথে, অর্থাৎ অপারেটিং সিস্টেম যে ড্রাইভের সাথে সংযুক্ত ছিল সেই ড্রাইভে মিশে গেছে এবং সম্পূর্ণ এটি ঘন নীল কালারে হয়ে গিয়েছে। এখন আমরা ইন্টারফেসে শুধুমাত্র একটি ড্রাইভ দেখতে পাচ্ছি, তা হচ্ছে অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দকৃত ড্রাইভটি। এখন আমরা দেখব এই অপারেটিং সিস্টেম ড্রাইভ থেকে কিভাবে নতুন ড্রাইভ তৈরি করা হয়। এখন আমরা দুইটি পার্টিশনে বিভক্ত করব। তার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ভলিউম সিলেক্ট করব এবং করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে ড্রাইভের নতুন অপশন হওয়ার জন্য। এখন নতুন যে ড্রাইভটি তৈরি করতে চাচ্ছি তা কী পরিমাণ জায়গা দিতে চায় এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে কতটুকু জায়গা রয়েছে। এখানে আমরা অপারেটিং সিস্টেম ড্রাইভ সি এর জন্য 100 জিবি সিলেক্ট করে দিলাম, বাকি জায়গাগুলো নতুন ড্রাইভের জন্য রেখেছি। এখন আমরা নেক্সটে ক্লিক করলাম এবং সিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আনলোকেটেড আরেকটি ড্রাইভ দেখতে পাচ্ছি যেটি আমরা এইমাত্র তৈরি করেছি এবং এটি কালো কালার দ্বারা চিহ্নিত করা আছে। এখন এই ড্রাইভকে দুইটি পার্টিশনে বিভক্ত করার জন্য শুরুতেই লোকেটেড করতে হবে।
তার জন্য নিউতে ক্লিক করব এবং নেক্সট দিব, পরপর দুটি নেক্সট ক্লিক করব, সর্বশেষ ফিনিশ দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি আনলোকেটেড ড্রাইভটি ডিলিট হয়ে গিয়েছে এবং আনলোকেটেড হয়ে গিয়েছে। এখন এই পার্টিশনকে আরেকটি পার্টিশনে বিভক্ত করব। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে সিঙ্ক ভলিউমে ক্লিক করলে কি পরিমাণ স্পেস বা জায়গা দিতে চায় তা শো করছে। এখান থেকে আমরা জায়গা সিলেক্ট করে অথবা স্পেস সিলেক্ট করে সিঙ্কে ক্লিক করব। এখানে সর্বমোট স্পেসকে 2 ভাগে বিভক্ত করে নেক্সটে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি নতুন ড্রাইভ অ্যাড হয়ে গিয়েছে, তা বর্তমানে আনলোকেটেড আছে। এখন আমরা এই ড্রাইভ অ্যালোকেটেড করে দিলাম। নিউ সিম থেকে নেক্সট ক্লিক করার পর ফিনিশে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি তা অ্যাক্সেসের জন্য নীল কালার সিলেক্ট হয়ে গিয়েছে এবং তা দ্বারা বুঝতে পারছি এটি এখন আমরা ব্যবহার করতে পারব। এভাবে আমরা একটি পার্টিশনকে ডিলিট করতে পারব, আনলোকেটেড ড্রাইভ করতে পারব এবং বিভিন্ন পার্টিশনে বিভক্ত করতে পারব। এই ক্লাসে আপনাদের সাথে ডিস্ক ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি কম্পিউটার ব্যবহার করে আপনারা নিজ প্রয়োজনে ডিস্ক পার্টিশন, ডিস্ক অ্যালোকেটেড এবং ডিস্ক ডিলিট করতে পারবেন।